পুরানো ব্যবস্থায় দেশ চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত। বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন আমির। পরিবার ও মাফিয়াতন্ত্র আর চলতে দেওয়া হবে না। কক্সবাজারে পদযাত্রায় এনসিপি নেতাদের হুঁশিয়ারি। ৩রা আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের ডাক। জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিএনপির প্রতিবাদ মিছিল। ফেব্রুয়ারিতেই দিতে হবে নির্বাচন, হুঁশিয়ারি আমির খসরুর। এবং ফিলিং স্টেশনে সিলিন্ডারের লিকেজ মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণ। রংপুরে নিহত 1, আহত অন্তত 20। বাস, প্রাইভেট কার সহ ক্ষতিগ্রস্ত 25টি গাড়ি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পুরানো ব্যবস্থায় দেশ চলার জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এরপর বসে বক্তব্য চালিয়ে যান জামায়াত আমির। বলেন, সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত। দলের এমপি মন্ত্রীরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা নেবেন না বলেও জানান তিনি। বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। মাফিয়া, পরিবার কিংবা স্বৈরতন্ত্র এদেশে আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতারা। ৩রা আগস্ট যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তারা। একটি দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ তাদের। কক্সবাজারে পদযাত্রায় অংশ নিয়ে নাগরিক পার্টির নেতারা বলেন, সৈকত শহরকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। পোস্টার হাতে দিতে থাকেন স্লোগান। দুপুর 1টায় পদযাত্রায় যোগ দেন দলের শীর্ষ নেতারা। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয় পৌরসভার কার্যালয়ের সামনে। পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে শুরু হয় পথসভা। শুরুতেই হাসনাত আবদুল্লাহর স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। বক্তব্যে এনসিপি নেতারা বলেন, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল। দেশে মাফিয়া কিংবা পরিবারতন্ত্রের আর জায়গা হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। আবার নাকি সেই সংস্কার বুঝে না? না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন, বদিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে দ্রুত তাদেরকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিয়ার বুঝে, কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে। 3 আগস্ট
শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই, কেমন বাংলাদেশ আমরা চাই। আর জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। একই দিন বান্দরবনেও পথসভায় অংশ নেবেন এনসিপি নেতারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতাদের বক্তব্যের জেরে কক্সবাজারের চকরিয়ায় দলটির পথসভা ভণ্ডুল হয়ে গেছে। জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। পরে গাড়িতে তৈরি এনসিপির পথসভার অস্থায়ী মঞ্চটি সরিয়ে দেয় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4:15টায় চকরিয়ায় জনতা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহর ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। তিনি বন্দী অবস্থায় ছিলেন, তিনি গুম ছিলেন। আজকে জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের ভোটাধিকারের পক্ষে যখন কথা বলেছেন, কক্সবাজারের ইতিহাসে কটূক্তি করে সবাই রাজপথে নেমে এসেছেন। সালাউদ্দিন সাহেব একটি নাম, একটি ইতিহাস, যে ইতিহাস দিয়ে যদি কেউ কলঙ্কিত ইতিহাস রচিত করতে মানুষ সেটা মেনে নেবে না। এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়া আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 19তম দিনের মতো কক্সবাজারে পদযাত্রা করেছে এনসিপি এবং সেই পদযাত্রার পরপরই দুপুর 1টার দিকে যে কক্সবাজার পাবলিক হল বাটে এনসিপির একটি পথসভা হয়েছে। সেই পথসভায় বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। তবে একটি বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে এখন উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে কক্সবাজারে যে চকরিয়া রয়েছে, সেই চকরিয়ার সাবেক একজন যিনি সাবেক যোগাযোগ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য রয়েছে সালাউদ্দিন আহমেদ, তার বিরুদ্ধে বক্তব্যটি হওয়ায় এর মধ্যে চকরিয়া এবং পেকুয়াই সহ কক্সবাজারের যে উপজেলাগুলো রয়েছে সবগুলোই উত্তেজনা বিরাজ করছে। এবং আমরা লক্ষ্য করেছি বিকেল 4টার পর যেখানে চকরিয়া একটি পথসভা এনসিপি করার কথা ছিল, সেই যেখানে একটি গাড়ি দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চের কিছু অংশ ভাঙচুর করে সেটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এরপর বিক্ষুব্ধ হয়ে ওঠে চকরিয়া যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তারা বিক্ষোভ প্রকাশ করেন এবং মিছিল করেন। পাশাপাশি আমরা দেখেছি শুধু রাস্তার দুই পাশেই অবস্থান নিয়েছে, দুই পাশে অবস্থান নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা এই যে মিছিল থেকে শুরু করে তারা যে কার্যক্রমগুলো হয়েছে সেই প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন করছে। এক প্রকার তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত এই বক্তব্যটি প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। তবে আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু এটি ঘটনা যে উত্তেজনা বিরাজ করেছে, সেই ক্ষেত্রে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যেখানে পুলিশ রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের একটি উত্তেজনাকর পরিস্থিতি বা কোনো ধরনের খারাপ কোনো ধরনের কোনো অবস্থা সৃষ্টি না হয়। সেজন্য আমরা লক্ষ্য করেছি সব জায়গায় চকরিয়ার যে বিভিন্ন প্রধান সড়ক থেকে শুরু করে সেসব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে তারা সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং স্বাভাবিক যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়ক দিয়েই কিন্তু যে কিছুক্ষণ আগে কিন্তু গাড়ি কিছুটা অস্বাভাবিকভাবে যেহেতু আন্দোলন করছিল, সেহেতু কিছু লোকজন ভয়ে ছিল গাড়ি যারা চালাচ্ছিলেন, সেই ভয় কেটে গিয়ে এখন কিছুটা স্বস্তি ফিরেছে এবং গাড়ি ঘোড়া চলছে। তবে বিএনপির নেতাকর্মীরা এখনো পর্যন্ত অবস্থান করছে এবং এই ঘটনাকে একটি বক্তব্যকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলা জুড়ে এটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে চকরিয়া থেকে সবশেষ। কক্সবাজারের চকরিয়া থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল সারা দেশ। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। আগামীতে শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। প্রতিবাদী স্লোগানে মিছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করায় ক্ষোভ জানাতে রাজপথে নেতাকর্মীরা। শনিবার বগুড়া ও নাটোরসহ বেশ কয়েকটি জেলায় বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ জানান নেতাকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়া পরিবারের সদস্যদের নামে কটূক্তিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা বলেছেন, তাও আমরা কিন্তু অনেক ধৈর্য ধারণ করেছি। সারা দেশ আজকে জেগে উঠেছে। তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে খারাপ কথা বলা
এদেশের মানুষ কখনো মানতে পারে না। এছাড়া ফরিদপুরে চিকিৎসক সমাজ এবং বাগেরহাটে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা মানববন্ধন করে। পরে প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে, আর কোনো দ্বিতীয় পদ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য কোনো পথে গেলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। খসরু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, নির্বাচন না চাইলে তাদের রাজনৈতিক দল বলার দরকার নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই। আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, একটি সহনশীল বাংলাদেশ চায়, পরস্পর সম্মানবোধের দেশ চায়, গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই, যথাসময়ে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঠিক সময়ে শান্তিময় পরিবেশে দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম নির্বাচন হবে বলেও জানান তিনি। দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একটি ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। অন্য দেশে এসব বিষয়ে আলোচনা করতেই 2 থেকে 4 বছর সময় লেগে যাবে বলেও জানান শফিকুল আলম। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। অন্যান্য দেশে এই সমস্ত পলিটিক্যাল সেটেলমেন্ট কয়েক বছর লেগে যায়, সেখানে আমাদের পলিটিক্যাল পার্টি তারা খুবই প্রতিদিনই প্রায় বসে তারা কথাবার্তা বলছেন এবং আমরা আশা করছি যে সমস্ত বিষয় এখনও ঐক্যমত্য হয়নি সেই সমস্ত বিষয়ে একটা পার্টিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হবে। বাংলার সময় আরও থাকছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে হচ্ছে নতুন জেটি, চলাচলায় ভোগান্তি কমবে বলছেন বাসিন্দারা। পর্যটন মৌসুমের আগেই শেষ হবে নির্মাণ কাজ, আশা ঠিকাদারের। গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হবে। নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এদিকে গোপালগঞ্জে সহিংসতার জন্য জেলার বাইরে থেকে আসা আওয়ামী সমর্থকদের দায়ী করছেন স্থানীয়রা। এদিকে কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিবেশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলা আর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পৌর পার্ক এলাকা। দিনভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 5 জন। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শনে গেলে গোপালগঞ্জ ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়না তদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়না তদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। প্রায় 3 দিন পর ধীরে ধীরে পুরানো রূপে ফিরছে গোপালগঞ্জ। শনিবার ভোর 6টা থেকে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। লোক সমাগম বেড়েছে রাস্তাঘাট ও বাজারেও, যদিও এখনো জনমনে কাটেনি শঙ্কা। যে অস্থিরতা, আমরা বয়স্ক মানুষ, আমাদের যে মনে করেন মানসিক টেনশন, কোনো লোকজন সাহস করে বাইরে না। আমরা এই যে মাল কিনা প্রত্যেকদিন কিনি, প্রত্যেকদিন ফেলাই দেওয়া লাগে। আতঙ্কের মধ্যে আছে, আমরা তো দিন মজুরি ভাই।
এদিকে স্থানীয়দের অনেকেই বলছেন গোপালগঞ্জের বাইরে থেকে আসা লোকজন সংঘাতময় পরিস্থিতির জন্য দায়ী, যার ফল ভোগ করতে হচ্ছে এলাকাবাসীকে। এমনি শুনছি অনেক জায়গাতে লোকজন আসছে, মারামারি হচ্ছে। বেশি না আর কি, অল্প কিছু লোক বাইরে থেকে এসে এরা গন্ডগোল বাঁধাইছে। শান্তি পরিবেশ থাকলে আমরা একটু ব্যবসা করে যাতে বাঁচতে পারি। এদিকে শুক্রবার রাতেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যাগুলো সমাধানে রাস্তা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে এক সভায় একথা বলেন তিনি। সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যা আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলি আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। কোনো শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না। একই সঙ্গে কারখানাগুলোকে 5টি ট্রেড ইউনিয়ন করার অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বিকেলে সাভারের গেন্দা বালু মাঠে শহীদদের স্মরণে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সঙ্গে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে বলে জানান উপদেষ্টা। ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। অন্ততপক্ষে মিনিমাম 5টি ট্রেড ইউনিয়ন একটি জায়গায় করবে। পরে একটি সিবিএ নির্বাচনের মাধ্যমে সিবিএ নির্ধারিত হবে, তারাই সরকারের সাথে শ্রমিকদের পক্ষে যা দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করবেন এবং তারাই হবেন বার্গেনিং এজেন্ট। রংপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার লিকেজ মেরামতের সময় বিকট শব্দে হয় বিস্ফোরণ। এতে একজন নিহত এবং আহত হয়েছেন অন্তত 20 জন। বাস, প্রাইভেট কার সহ ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি গাড়ি। ফায়ার সার্ভিস বলছে সিলিন্ডার মেরামত করতে গিয়েই এ দুর্ঘটনা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর 12টার ঠিক পরপরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে রংপুর নগরীর সিওবাজার ফিলিং স্টেশনে। এতে ঘটনাস্থলে সেলিম মিয়া নামে এক প্রকৌশলী উড়ে গিয়ে পাশের দেয়ালে আঘাত লেগে মারা যান। আহত হন অন্তত 20 জন। বিস্ফোরণে গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, বাস সহ অন্তত 25টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আশেপাশের বহুতল ভবনের জানালা, ইলেকট্রনিক সামগ্রী ও অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বোম বাস্ট যেমন হয়ে যায় ব্রাউন করি ওইরকম কে উঠছে। আমি মেশিন চাইতে যে মেশিন বন্ধ হয়েছে আবার চালু হয়েছে। টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করার সময় হয়তো বা কোনো ত্রুটি ছিল, এই কারণে বিস্ফোরণটা হয়েছে। আশেপাশের বাড়িঘর সব ভেঙে গেছে। আমরা আসি দেখি এখানে অ্যাঙ্গেল গাছে উঠে গেছে। 7 দিন আগে ফিলিং স্টেশনের একটি ট্যাঙ্কে গ্যাস লিকেজ ধরা পড়ে। এতে নিরাপত্তার কারণে স্টেশনটিতে সব ধরনের গ্যাস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শনিবার সকালে ট্যাঙ্কের লিকেজ মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। রাস্তায় যত গাড়ি ছিল প্রায় আপনি 500 মিটার পর্যন্ত দেখেন সব গাড়ির গ্লাস ভেঙে গেছে। লোকজন থাকতো, যদি এটা কার্যক্রম চলতো তাহলে অনেক লোকের হয়তো ক্ষয়ক্ষতি হতে পারতো। গাড়ির এসি, দরজা, জানলা মানে পুরো গাড়িটা একবারে মনে করেন যে আপনার চন্ন বিচন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে মেরামতের সময় সিলিন্ডারে অধিক চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটে। আরো কোনো গাফিলতি আছে কিনা এই বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। গত কয়েকদিন আগেও আমরা আসছিলাম গ্যাস লিকেজের কারণে, তাদেরকে বলে গেছিলাম এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেন। ওনারা মেরামত করতেছিল, মাটি খুঁড়ে মেরামত করে ব্যবস্থা করছিল। ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিমল কুমার সরকারকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাংলা সময় আরও থাকছে। ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ। শূন্য হাতে ফিরছেন জেলেরা। আর্থিক সংকটে লক্ষ্মীপুরের 65,000 পরিবার। জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে মৎস্য বিভাগ। নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটি। এরই মধ্যে চলছে পাইলিংয়ের কাজ। পর্যটক ও স্থানীয়দের দ্বীপে ওঠানামার একমাত্র ভরসা এই জেটি। তাই পর্যটন মৌসুমের আগেই নির্মাণ কাজ শেষ করার দাবি বাসিন্দাদের।
বঙ্গোপসাগরের মধ্যে ৮ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের দ্বীপে উঠানামার একমাত্র ভরসা পূর্ব সৈকতের জেটি। কিন্তু 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর টানা 11 বছর জেটির সংস্কার হয়নি। এরপর থেকে দ্বীপবাসীর দাবি উঠে নতুন জেটি নির্মাণের। অবশেষে শুরু হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে নতুন জেটি নির্মাণের কাজ। এখন চলছে পাইলিং এর কাজ, থাকছে 70টি পিলার। দ্বীপের বাসিন্দারা বলছেন জেটি নির্মাণের ফলে দুর্ভোগ লাঘব হবে। সঠিকভাবে দুর্নীতি না করে যদি এটা সংস্কার করে তাহলে জনগণের উপকার আসবে। আমরা মনে করি যে ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। নতুন জেটির বাড়ছে উচ্চতা, রেলিং সহ নানা কাজে লোহার পরিবর্তে লাগানো হবে স্টিলের অবকাঠামো। থাকছে 2টি সিঁড়িও, যার কারণে জেটি নির্মাণের বরাদ্দ প্রায় 7 কোটি টাকা। অক্টোবরের দিকে আমাদের কিন্তু পর্যটকের সিজন শুরু হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমরা যেহেতু লোকাল সাবকন্ট্রাক্টের দায়িত্বে আছি, তা আমরা ওই টার্গেট নিয়েই কাজ করতেছি। এদিকে জেটি নির্মাণের পুরো কাজ তদারকি করছে জেলা পরিষদ। তারা বলছে কাজের গুণগত মান বজায় রেখে নির্মিত হচ্ছে নতুন জেটি। টোটাল আমাদের পাইলিং হবে আপনার 70টা। জেটির নির্মাণ ব্যয়, তার মানে সেন্ট মার্টিন জেটির ওয়াকওয়ে হচ্ছে আপনার 7 কোটি টাকার। বর্তমানে আমাদের পাইলিং এর কাজ চলতেছে। 2002 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 350 মিটার দৈর্ঘ্যের জেটিটি নির্মাণ করে দেয়। আর জেটির রক্ষণাবেক্ষণ দায়িত্ব নেয় কক্সবাজার জেলা পরিষদ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের। সারাদিন নদীতে জাল ফেলে জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে, উঠছে না খরচের টাকাও। ইলিশ কমার পেছনে নদীতে নাব্য সংকট, জলবায়ু পরিবর্তনকে কারণ হিসেবে দেখছে মৎস্য বিভাগ। এখন ভরা মৌসুম, কিন্তু মেঘনায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এমন বাস্তবতায় চরম আর্থিক সংকটের মুখে লক্ষ্মীপুরের জেলে পরিবারগুলো। জেলেরা জানান একটি নৌকায় 10 থেকে 12 জন মিলে নদীতে সারাদিন জাল টেনে ফিরছেন প্রায় শূন্য হাতে। এতে খরচের টাকাও উঠছে না। নদীতে যায় 4-5 টাকা খরচ করে যায়, 2000 টাকা মাছও পায় না। গ্যাসেবার যে মাছ হয়েছে তার 10 ভাগের 1 ভাগ মাছও নাই। আমরা খুব সংকটে আছি। এদিকে ইলিশ না থাকায় মাছঘাটগুলোতে নেই হাকডাক। আরো লোকজন আছে, সবাই একই অবস্থা। আমরা সারাদিন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। মৎস্য বিভাগ বলছে নদীতে নাব্য সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের দেখা মিলছে না। যেহেতু নাব্যতা কম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানির ফ্লোটা ওইভাবে এখানে ওইভাবে কাঙ্ক্ষিতভাবে পায় না। সেই হিসেবে আসলে ইলিশ মাছটা এখানে আমাদের কম ধরা পড়তেছে। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত জেলে 46,760 জন। জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের বিচরণ কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এতে সংকটে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কমলনগরের মতিরহাট মাছঘাট এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা। সকালে নগরের স্থানীয় একটি কমিউনিটি সম্মিলিত পরিষদে সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা জানান প্যানেলের 33 জন সদস্যকে বিজয়ী করার মাধ্যমে কোয়াবের সব সমস্যার সমাধান এবং উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য কেবল অপারেটরদের নতুন ও পুরাতন সমন্বয়ে গঠিত প্যানেলকে সমর্থন করার আহ্বান জানানো হয়। পরে প্রার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ এবং গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। সকালে নেত্রকোনা শহরের বিএডিসি ফার্মের সামনে গ্রাফিতি ও বৃক্ষরোপণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন কার্যালয়ের দেয়ালে গ্রাফিতিতে অংশ নেন 30টি স্কুলে মাদ্রাসার শিক্ষার্থীরা। পাশাপাশি জেলা পরিষদ ও বন বিভাগের উদ্যোগে নেত্রকোনায় শহীদ হওয়া 17 জনের নামে 17টি গাছ রোপণ করা হয়। এছাড়া পটুয়াখালী, সাতক্ষীরা, রাজশাহী, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। সকালে গাজীপুরের নুহাশপল্লীতে তার কবরে শ্রদ্ধা জানান স্বজন ও ভক্তরা। 2012 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে 63 বছর বয়সে মৃত্যুর পর নিজ হাতে গড়া নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হন বাংলা সাহিত্যের এই রাজপুত্র। বাংলা সাহিত্যে তিনি গল্পের ভাঁজে ভাঁজে নাটক ও চলচ্চিত্রকে উপজীব্য করে প্রবেশ করেছেন ইতিহাস ও জীবন বাস্তবতায়। আর সবচেয়ে নিবিড় করে মিশে আছেন উপন্যাসের পরতে পরতে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পুরনো ব্যবস্থায় দেশ চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত। বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন আমির। পরিবার ও মাফিয়া তন্ত্র আর চলতে দেয়া হবে না। কক্সবাজারে পদযাত্রায় এনসিপি নেতাদের হুঁশিয়ারি। ৩রা আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের ডাক। এবং জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিএনপির প্রতিবাদ মিছিল। ফেব্রুয়ারিতেই দিতে হবে নির্বাচন, হুঁশিয়ারি আমির খসরুর। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ে।